আসসালামু আলাইকুম। আম, সবাই আশা করি সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের দেখছেন। আজকে আমি মেডিকোর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার উপস্থিত হয়েছি আরো একবার। এবারের ডেন্টাল ভর্তি পরীক্ষা সেশন 2023-24 জাতীয় মেধায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ আম, স্থান অধিকারকারী চারজন, আমি বলবো যে খুদে ট্যালেন্টেড এবং সুপিরিয়র লেভেলের ইন্টেলিজেন্সের অধিকারী চারজন আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে আম, তানিম, রাকিব, আকিব এবং লামিয়া, তোমরা সবাই কেমন আছো? জি ভাই, আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম, আজকে তো তোমাদের রেজাল্টের পর থেকেই সারাদিন অ্যাকচুয়ালি খুব রাশ টাইম যাচ্ছে, যেহেতু এখন যে সময়টাতে আমরা আছি পোস্ট কোভিড সময়, যেহেতু আহ, প্রয়োজনের তাগিদেই আসলে বাংলাদেশের সব শিক্ষার্থীদের হাতে হাতে এখন ডিজিটাল ডিভাইস। বাংলাদেশে এখন তোমার হচ্ছে 4Gর কারণে সারা দেশের সব জায়গাতে কানেক্টিভিটি অনেক বেড়েছে। তো একটা সময় যেটা চিন্তাই করা যেত না 2019 সালে 20 সালে, যে অফলাইনের বাইরে আসলে অন্য কোনো ভাবে আহ, পড়ানো বা পড়া সম্ভব কিনা বা এডুকেশনটা নেওয়া সম্ভব কিনা, এখন কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনেও স্টুডেন্টরা বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে বিভিন্ন মাধ্যমের সাথে কানেক্টেড থাকতে পারছে, সব জায়গাতে খোঁজখবর রাখতে পারছে এবং তার নিজের চাহিদা অনুযায়ী তার নিজের পড়াশোনার জন্য, তার জ্ঞান অর্জনের জন্য, কম্পিটিশনে এগিয়ে থাকার জন্য সে অনেকভাবেই নিজেকে প্রমাণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অনেকে কানেক্টেড থাকছে। তো এখানে বলার অপেক্ষা রাখে না যে আমাদের আহ, সাথে আজকে যারা উপস্থিত আছে তারা সবাই শুরু থেকেই শেষ পর্যন্ত, কেউ শুরুর আগ থেকেও একদম শেষ পর্যন্ত মেডিকোর সাথে কানেক্টেড ছিল। যেমন আমার সাথে আছে হচ্ছে লামিয়া আছে, নিশাত তাসিম লামিয়া, ও এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছে। লামিয়া খুব সম্ভবত মেডিকোর সাথে কানেক্টেড আছো এইচএসসি পরীক্ষার আগ থেকেই, জি ভাইয়া, প্রি মেডিকেল থেকে। প্রি মেডিকেল থেকে। এটা আমি আমাদের যারা আজকের অডিয়েন্স তাদের উদ্দেশ্যে একটু বলে রাখতে চাই যে যেহেতু এইচএসসি পরীক্ষার পরে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে খুব কম সময় পাওয়া যায়, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা সবার আগে হয়ে যায় অন্য সব ভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগে। তো যারা মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোতে ভর্তি প্রত্যাশী তারা সাধারণত অনেকেই চেষ্টা করে একটু এগিয়ে থাকতে, যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষার যে তোমার যে পরীক্ষা পদ্ধতি তার মধ্যে এমসিকিউ সিস্টেমটা আছে, এবং মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষায় যেহেতু প্রশ্ন পদ্ধতিটাও এমসিকিউ, তফাৎ শুধু একটাই যে এইচএসসি তে নেগেটিভ মার্কিং থাকে না আর অ্যাডমিশন টেস্টে 25% মার্ক নেগেটিভ মার্কিং থাকে। তো অনেক স্টুডেন্টই চিন্তা করে যে নিজেকে এগিয়ে রাখার জন্য এইচএসসি পরীক্ষার আগে থেকেই আমার এইচএসসি পরীক্ষার সিলেবাসটাকে আমি যদি এমন ভাবে শেষ করতে পারি যেন আমার এইচএসসির পড়াটাও শেষ হয়ে যায়, পাশাপাশি যেন একটু মেডিকেলের জন্য আমি যেন এগিয়ে থাকতে পারি। তো এই চিন্তা ভাবনা থেকে অ্যাকচুয়ালি মেডিকো প্রত্যেক বছর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রি মেডিকেল ব্যাচ লঞ্চ করে থাকে, যার মধ্যে আমাদের লামিয়া কিন্তু এর মধ্যে ছিল, কানেক্টেড ছিল শুরু থেকেই। পাশাপাশি আকিব আহ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের থেকে এইচএসসি পাস করেছে। আকিব, তুমি মেডিকোর সাথে কবে থেকে কানেক্টেড ছিলে? আমিও এইচএসসির আগে থেকেই কানেক্টেড ছিলাম, প্রি মেডিকেল কোর্সে আমিও ছিলাম। আচ্ছা, খুবই চমৎকার। আর আমার এলাকার, আমি যেখানে বড় হয়েছি যাত্রাবাড়ি এলাকায়, আমার এলাকার ছোট ভাই রাকিব, রাকিব সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তো আহ, রাকিব, বোধহয় মেডিকেল সাথে তোমার পথ চলা এইচএসসি পরীক্ষার পর থেকেই? না ভাই, এইচএসসি এর আগেই আমি এইচএসসি মডেল টেস্টটা দিছিলাম মেডিকোতে। মেইন। এইচএসসি মডেল টেস্ট দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, এখানে এখানে আমি আরেকটু বলে রাখতে চাই। আর আকিব, লামিয়া ওরা কিন্তু মেডিকো যে প্রত্যেক বছর যে দুইটা অলিম্পিয়াড নেয়, সেই বায়োস্টার একটা বায়োলজি রিলেটেড অলিম্পিয়াড, বায়োস্টারে কিন্তু লামিয়া বোধহয় সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল জাতীয় মেধায়। বায়ো চ্যাম্পে ফার্স্ট হয়েছিলাম। বায়ো চ্যাম্প ফার্স্ট আর হয়েছিল। বায়ো স্টারে হচ্ছে ফোর্থ হয়েছিলাম। আচ্ছা, আর আকিব বায়োস্টারে বোধহয় সেকেন্ড হয়েছিল। জি ভাইয়া। আচ্ছা, আর এখানে আমাদের আজকের যে প্রথম স্থান অধিকারী তানিম, তানিম হচ্ছে নর্ডেম কলেজ থেকে পাশ করেছে। নর্ডেম কলেজেও তানিম সেকেন্ড হয়েছে। নর্ডেম কলেজের সেন্ট আপ টু তে তানিম ফার্স্ট হয়েছিল।
এবং ডেন্টালে তানিম কিন্তু ফার্স্ট হয়ে কিন্তু নর্ডেন কলেজের যে সেন্ট টু পরীক্ষার যে কি বলে মেধাস্থানের যে ধারাবাহিকতা, ডেন্টালে এসে তানিম সেটা বজায় রাখছে। তানিম বোধহয় মেডিকো চ্যাম্পের পরীক্ষা দিয়ে অংশ নিয়েছিল না মেডিকোতে? হ্যাঁ ভাই, আমি মেডিকো চ্যাম্পে সেকেন্ড ছিলাম। মেডিকো চ্যাম্পে তুমি প্লেস করছিলা। আর মেডিকো চ্যাম্প হচ্ছে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়ের উপর একটা অলিম্পিয়াড, যেটাতে এই বছর আমরা বায়োলজি অ্যাড করেছি। এই বছরের মেডিকো চ্যাম্প যে পরীক্ষাটা হবে এইচএসসি 24 ব্যাচের জন্য, এটা কিন্তু আগামী তোমার 20শে এপ্রিল হবে, বা ঈদের পরপরই 19শে এপ্রিল হবে শুক্রবার। এবং এটা রেজিস্ট্রেশন কিন্তু এখনো চলছে 24 ব্যাচের জন্য। তানিম হচ্ছে লাস্ট ইয়ারে এটাতে প্লেস করেছিল, সেকেন্ড হয়েছিল বোধহয় তানিম। আর তো আমি দুইটা প্রশ্ন করবো কুইকলি ভাইয়াপুরা, তোমরা সারাদিন এই হচ্ছে এই একটা সেলিব্রেশনের মধ্যে আছো, একটা আনন্দের মধ্যে আছো, খুব বেশি টাইম নষ্ট না করে দুইটা প্রশ্ন আমার। তানিমের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই বছর মেডিকেল এবং ডেন্টালের যে ভর্তি পরীক্ষার প্রশ্ন যে আমরা দেখেছি, সেটাতে আমরা দেখছি যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমার প্রশ্নগুলা অপেক্ষাকৃত ইজি হয়েছে। বায়োলজিতে প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি ডিপ থেকে প্রশ্ন করছে, বিশেষ করে মেডিকেল একটা ডিপ থেকে প্রশ্ন করছে, ডেন্টালটা তাই একদম ডিপ থেকে প্রশ্ন করছে। তো তোমার কি মনে হয় যে তোমার যারা জুনিয়র যারা আছে, ছোট ভাই বোন যারা আছে এবার এইচএসসি 24 ব্যাচের এবং এইচএসসি 25 ব্যাচের যারা আছে, তাদের মধ্যে যারা মেডিকেলের জন্য আহ, এখন থেকেই একটু এগিয়ে রাখতে চায় নিজেকে, যে বায়োলজিতে যেহেতু একটু কঠিন প্রশ্ন হয়, বায়োলজির জন্য কি এমন কোনো টিপস ওদেরকে দেওয়া যায় যে ওরা এখন থেকে একটু পড়ে নিজেকে এগিয়ে রাখলো, প্লাস এইচএসসির পড়াশোনা নষ্ট না হইলো? এটা কি করা যায়? আচ্ছা, আমিও মূলত এভাবে করছিলাম। আমি নর্ডেমে যখন থাকতাম তখন শুধু ওই শর্ট সিলেবাসটাই আমার মোটামুটি কভার হয়েছিল। তো তারপর যখন আমার টেস্টের পর আমি ব্যাপক সময় পাই, এই সময়টাতে আমি মূলত ম্যাথ আর বায়োলজিতে অনেক বেশি ফোকাস দেই। বায়োলজির ক্ষেত্রে আমি শর্টে বায়ো অধ্যায়গুলো বলতে এই টাইমটাইতেই কভার করছিলাম, মানে ডেইলি 1 ঘন্টা করে টাইম নিতাম যে আমি শর্টের এই কয়েকটা পেজ পড়বো, 3 থেকে 4টা পেজ, আর পরবর্তীতে ওইটা রিভিশন দিয়ে আবার নতুন করে আগাবো। এভাবে মূলত আমি মোটামুটি বায়োলজিতে শর্টে বায়ো চ্যাপ্টার গুলো রয়েছে ওগুলো মেইন বই অর্থাৎ আজমল স্যার এবং হাসান স্যার এগুলো মোটামুটি কভার করে রাখছিলাম, যেটা অ্যাডমিশন একটু কাজে লাগছিল। মানে অবশ্যই একটা পূর্ব ধারণা অবশ্যই দরকার একটা কোনো কিছু বিষয়ে। আর আমি যেটা বলতে চাই যে বায়োলজি ক্ষেত্রে হচ্ছে কি, একদম নতুন যদি কোনো টপিক হয় তাহলে সেটা তোমার মনে রাখা আসলে একটু টাফ হয়ে যায় প্রথমবার। তো তুমি যেটা করবে প্রথমবার পেজটা গো থ্রু করার বেলায় শুধু একবার উপর উপর দিয়ে দেখে নিবে যে যেগুলো কঠিন কঠিন টার্ম আছে ওগুলো আমি একবার করে দেখে নিবো যে ওই টার্মটা দিয়ে আসলে কি বোঝায়। অর্থাৎ বায়োলজিতে শুধু একদম ঝাড়া মুখস্থ আমি এইভাবে কখনো পড়ি না, আমি আসলে কখনোই না বুঝে পড়ি না। আমি যেটা করতাম এইভাবে পড়তাম যে টার্ম গুলো আগে মার্ক করতাম যে এই টার্ম গুলো কি বোঝায়। পরবর্তীতে যখন ওই পেজটা একবার পড়তাম তখন মূলত ইম্পর্টেন্ট লাইন গুলো মার্ক করতাম যে আমার এই ইম্পর্টেন্ট লাইন গুলো মনে রাখা দরকার। এর পরবর্তীতে আমি আরেকবার পেজটা পুরোটাই রিভিশন দিতাম, এতে আমার মোটামুটি হয়ে যেত কভার বায়োলজি ক্ষেত্রে। তো এখন যেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট যদি বলি তাও না, আমার ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছিল জিওলজি প্রশ্ন, ওই প্রশ্ন দেখা গেছে আলিম স্যার থেকে মোটামুটি 5টা প্রশ্ন চলে আসছিল ঢাকা বোর্ডে। তো অবশ্যই আমি জুনিয়রদের এটাই বলবো যে তুমি প্রথম থেকে এখন থেকে যদি টাইম পাও তাহলে আলিম স্যারটা দেখে রাখো। এমনকি যারা 24 মাস আছো তাহলে তোমার শর্টে বায়ো চ্যাপ্টার যদি পড়তে পারো পড়ো, আর যদি সেটা তোমার ইচ্ছা না হয় তাহলে তুমি শর্টে চ্যাপ্টার গুলোই মোটামুটি আজমল স্যার একবার করে পড়ার পর আলিম স্যারের বইটা একবার করে চোখ বুলাও যে এই ইনফরমেশনটা আমার দরকার, এই ইনফরমেশনটা আজমল স্যারের নাই, এটা আমার দরকার আলিম স্যার থেকে, বা হাসান স্যার নাই আমার আলিম স্যার থেকে দরকার, বা আজিবুর স্যার থেকে দরকার। তুমি এটা কালেক্ট করতে পারো। আর মেডিকোর ক্ষেত্রে যেটা আমার যেটা হয়েছিল অ্যাডমিশন টেস্টের লাস্টের দিকে মেডিকো মেইন বই শেষ করার পরপরই আলিম স্যারের উপর কিছু ক্লাস দিয়েছিল। তো ওই ক্লাসগুলোতে মোটামুটি এক্সট্রা যে ইনফো আছে আলিম স্যারের উপরে ওগুলো আমার অনেক কম সময়ে দেখা সম্ভব হয়েছিল, যার কারণে পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের অত বেশি আসলে সমস্যা হয়নি। আলিম স্যার বা আজিমুর স্যারের যে ইনফরমেশন গুলো আসছে এগুলো মূলত আসলে বেসিক থেকে আসে, এমন না যে ইনফরমেশন গুলা বইতে যেরকম দেওয়া থাকে ইম্পর্টেন্ট লাইন ওগুলো আসে। মুখস্থ সংখ্যা ভিত্তিক তেমন তথ্য কিন্তু এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে না। তো বায়োলজি ক্ষেত্রে তুমি সেটা অনেকটা স্কিপ করতে পারো। তবে আমি বলবো যে তুমি পড়ে রাখো, কেননা ইন্টারমিডিয়েটে অনেক সময় চলে আসে ইম্পর্টেন্ট সংখ্যাগুলো, এগুলো দেখে রাখো মোটামুটি। আর মোটামুটি বেসিক ক্লিয়ার করার চেষ্টা করো, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো আছে একটা বিষয়ের বৈশিষ্ট্য উদাহরণ এই বিষয়গুলো তুমি অবশ্যই ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। আর আমি যেটা করতাম যে বিষয়টা একদম বোঝার নয়, যেমন কোনো একটা উদাহরণ আছে এটা আমি কিভাবে মনে রাখবো, তো তখন আমি যেটা করতাম যে ওয়ার্ড গুলোর মধ্যে একটা মিল খোঁজার চেষ্টা করতাম যে মিল খুঁজে ওয়ার্ড গুলো মনে রাখা যায় কিনা, কোন একটা ওয়ার্ড দিয়ে 3-4টা উদাহরণ মনে রাখা যায় কিনা। এরকম নিজে থেকে করার ট্রাই করা ভালো, কারণ তুমি নিজে যদি এটা ট্রিক্স বানাও তাহলে সেটা তোমার বেশি দিন মনে থাকবে অন্য দেওয়া ট্রিক্স এর তুলনায়। আর পরবর্তীতে মেডিকো থেকে আমি বিভিন্ন ট্রিক্স পাই ভাইয়াদের কাছ থেকে শর্টের বাইরে গুলোর ক্ষেত্রে, তখন মূলত ভাইয়াদের গুলাই করার চেষ্টা করতাম। কারণ তখন তো আর নিজে ট্রিক্স বানানোর টাইম ছিল না, যেটা মানে মোটামুটি বই শেষ করতে হইতো। তো এটাই। আর বায়োলজি ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার এসএসসির আগে আমি একটা অধ্যায় অনেকবার পড়ছি শর্টের গুলা, মানে লিটারালি কুইজের আগে আমি 2-3 বার করে অধ্যায়টা পড়ে যেতাম। তারপর পরীক্ষার আগে পড়তাম বায়োলজি 2-3 বার করে। এভাবেই মূলত বায়োলজি একদম
চেষ্টা করো যে তোমার রেসিডুয়াল মেমোরিতে আনার ক্ষেত্রে। আমার যেটা হয় যে সবসময় আমি দেখছি যে কোনো কিছু না পড়ে আমি যে এক্সামটা দিই ওই এক্সামটা সবচেয়ে ভালো হয়। তো রেসিডুয়াল মেমোরি আসলে আমার জানি না, এটা আল্লাহ একটা রহমত আর কি, যে রেসিডুয়াল মেমোরিতে আমি সবসময় ভালো করি। তো এটাই আর কি, যে তুমি চেষ্টা করো যে না পড়ে যাতে বিষয়টা মনে থাকে এটা বানাতে। তো এটা ক্ষেত্রে যেটা তুমি করতে পারো যে বিষয়টাকে তুমি পেইন বা প্যারা হিসেবে না নিয়ে বিষয়টাকে মজা হিসেবে নাও। মানে বায়োলজি ক্ষেত্রে তুমি একটা মজা খুঁজে নেওয়ার ট্রাই করো যে বায়োলজি পড়ে তো আমি এসব বিষয় জানতে পারতেছি কিছুটা হলেও, এই বিষয়টা আমার দরকার। যে বিষয়টা তোমার বিরক্তিকর লাগতেছে ওটা তুমি স্কিপ করতে পরে দেখতে পারো, কিন্তু প্রথমে তো তোমার একটা আগ্রহ দরকার, একটা টপিক শুরু করতেছো, ওটা যেটা তোমার বিরক্তিকর ওটা নয় পরে পড়ো, কিন্তু যেটা তোমার আনন্দ দেয় যে টপিকটা তুমি ওইটা আগে পড়তে পারো বায়োলজি, এভাবে মোটামুটি তুমি পড়ার মধ্যে একটা আনন্দ খুঁজে পাবে আর পড়ার মধ্যে স্পিরিট খুঁজে পাবে। তো এটা আমি বলবো যে শুধুমাত্র একদম শুধু মেইন বইটা না পড়ে পাশাপাশি অন্য বই পড়া ট্রাই করো। তবে অবশ্যই মেইন বই ইনফরমেশনটা ভোলা যাবে না, মেইন বইকে আগে প্রায়োরিটি দিতে হবে। যে আজমল স্যার, হাসান স্যার, ডেন্টাল অ্যাডমিশন টেস্টে মূলত বেশিরভাগ প্রশ্ন আজমল স্যার, হাসান স্যার থেকে আসছে, পাশাপাশি কিছু আসছে বাইরে থেকে। কিন্তু তুমি যদি চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমার মেইন বইটাই ভালো করে থাকতে হবে, আর তুমি যদি র্যাঙ্ক করতে চাও তাহলে তোমার পাশাপাশি অন্য বইটা দেখতে হবে। এটা হচ্ছে সোজা কথা আর কি। আচ্ছা, তানিম খুবই চমৎকার একটা কথা বললো যে অ্যাকচুয়ালি মেইন বইয়ের বাইরে কোনো কথা নাই। ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আজমল স্যারের বই থেকেই আসলে জুলজি সবগুলো প্রশ্ন হয়েছে, হাসান স্যারের বই থেকে বোটানির প্রশ্নগুলো হয়েছে। তানিমের কথা শুনতে শুনতে আমি ওর এখানের এক্সাম মেডিকোতে ও যে এক্সাম গুলো দিছে সেগুলোর মার্ক গুলো দেখতেছিলাম। ওর এক্সামের মার্ক মোটামুটি শুরু থেকেই, একদম শুরুতে দুই একটা পরীক্ষায় ওর মার্ক 90%-এর নিচে গেছে। যেমন ও হচ্ছে লেকচার 6-এ ওর নাম্বার ছিল 86.5। এছাড়া বাদ বাকি সবগুলো পরীক্ষাতে ওর নাম্বার একটা কনসিস্টেন্ট ফরম্যাটে ছিল। যেমন লেকচার 21 যেটা কেমিস্ট্রির জৈব রসায়নের সেকেন্ড যে অংশটা, এটাতে তানিম পাইছিল 96.25, 96.25, এবং গুণগত রসায়নে 96.25, তারপরে হচ্ছে তড়িৎ রসায়নে 91.25, তারপরে হচ্ছে রক্ত চ্যাপ্টারে 95.25, তারপরে হচ্ছে অণুজীবে ওর নাম্বার ছিল 96.25। মানে সবগুলোতেই ওর নাম্বারে একটা কনসিস্টেন্সি ছিল। তানিম, তুমি এই যে প্রত্যেকটা এক্সামে যে একটা সেম একটা ক্যাটাগরির নাম্বার তোমার আসতেছে, তার মানে তোমার দুইটা বা তিনটা করে ভুল যাচ্ছে, এই কনসিস্টেন্সি ধরে রাখার জন্য পাশাপাশি ধরো প্রত্যেক সপ্তাহে মেডিকোতে একটা করে উইকলি এক্সাম হতো, যেটাকে আমরা বলতাম রিভিউ এক্সাম। হ্যাঁ, এক সপ্তাহ গ্যাপ গ্যাপ দিয়ে আমরা যখন এক্সাম গুলো নিচ্ছিলাম, ডেইলি এক্সামও হচ্ছে, পাশাপাশি আবার রিভিউ এক্সামও হচ্ছে। তুমি একটু যদি তোমার জুনিয়রদের জন্য একটু বলতা যে আমি শনিবার একটা এক্সাম দিলাম, সেটা তো আমার 96 আসলো, সোমবার একটা দিলাম তাতে আমার 97 আসলো, আমি বৃহস্পতিবার একটা এক্সাম দিলাম এটা তো আমার 95 আসছে, শুক্রবারে আমার রিভিউ এক্সাম, এই রিভিউ এক্সামে তিনটার উপরে আবার পড়তে হচ্ছে, মাঝখানে কোনো গ্যাপ নাই, জাস্ট এক রাতের মধ্যে তুমি টোটালটা পড়ে কভার করতে কিভাবে? বা ওরা কি করবে যে একটা যখন এক সপ্তাহ পর যখন ওই সপ্তাহে যা যা পড়ছে সবগুলোর উপর যখন একটা কমন পরীক্ষা হয়, কম্বাইন্ড পরীক্ষা হয়, তখন কি ওই আগের রাতে স্টুডেন্ট কি সবগুলা লেকচারে কি সেম ভাবে দেখবে, নাকি কোন জিনিসগুলোর উপর জোর দিবে একটু বলো। আচ্ছা, তো আমার ক্ষেত্রে যেটা হতো যে মেডিকো ডেইলি এক্সামের বেলায় অধ্যায়টা আমি আগে একবার দেখে যেতাম যেটা টপিকটা পড়ানো হবে ক্লাসে। তারপর ক্লাস অ্যাটেন্ড করার পরই এসে ওই অধ্যায়টা থেকে পড়া শুরু করতাম। তো পড়তাম মোটামুটি ভালোভাবেই, কোনো টপিকই বাদ দিতাম না। মানে আমি যেটা করতাম যে আমি শুধু দাগানো লাইন না পড়ে আমি মোটামুটি বেসিক আইডিয়া নিয়ে পড়া ট্রাই করতাম, আর পরবর্তীতে দাগানো লাইনগুলো অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে পড়তাম। তো এরপর মূলত মেডিকেল যে প্র্যাকটিস বুকটা আছে, প্র্যাকটিস বুকগুলো আসলে অনেক ভালো। এটা জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে মেডিকেল প্র্যাকটিস বুক আসলে অনেক বেস্ট, কারণ এখানে অনেক বেশি প্রশ্ন আছে। তো এই প্র্যাকটিস বুক গুলাতে আমি প্র্যাকটিস করে নিতাম, এখানে যদি কোনো প্রশ্ন পারতাম না তাহলে মার্ক করে বা বই থেকে অ্যান্সারটা দেখে নিতাম। এরপর পরবর্তীতে আবার একবার এক্সামে যাওয়ার আগে থেকে বইয়ে যেগুলো আমার ভুল হতো ওই জিনিসগুলো একবার দেখে যেতাম, দিয়ে তারপর ডেইলি এক্সাম দিতাম। এরপর যদি আসি রিভিউ এক্সামের বেলা হচ্ছে রিভিউ এক্সামে আসলে অত বেশি পড়তাম না। রিভিউ এক্সামে আগে ইংলিশ দিকে যে বিষয়টা আমার নতুন ওই বিষয়গুলো একটু পড়ার ট্রাই করতাম, আর যেগুলো শখ আছে আর কি, উদাহরণ যেগুলো কম খেয়াল থাকে ওই টপিকগুলো পড়তাম। মানে এমন না যে আমি এক রাতে একদম সবগুলো রিভিশন দিচ্ছি, এমন না। আমি তো বললামই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসলে নির্ভর করে রেসিডুয়াল মেমোরির উপর। তোমার রেসিডুয়াল মেমোরি কত বেশি এইটাই আর কি এফেক্টিভ বেশি। এই জন্য আমি ট্রাই করতাম যে একদম না পড়ে আমি দেখি যে কত ভালো করা যায়। এটাই আর কি আমার শুধু ইচ্ছা ছিল যে আমি না পড়ে দেখি যে পরীক্ষাটা আমি ভালো করতে পারি কিনা। যদি মনে হচ্ছে যে ওই টপিকটা গ্যাপ আছে তখন মানে একবার তো অবশ্যই পড়তে হবে, তারপর দুইবার আরেকবার পড়ছি, তারপর মেমোরিতে সেট খাওয়ার পরে আমি ট্রাই করতাম যে দেখি আমার চেক করে দেখি যে খেয়াল আছে কিনা। যদি দেখতাম যে স্যাটিসফাইড তাহলে স্যাটিসফাইড। যেমন অর্থনীতি রসায়ন আমি মেডিকেলের ডেইলি এক্সাম দিয়েছিলাম, এটা নিয়ে আমি সবসময় বলি যে এই এক্সাম দিয়ে এসে আমি আবার ওই অর্থনীতি রসায়নটা আবার 3-4 ঘন্টা ধরে পড়ছি। মানে তারপর রিভিউ এক্সাম দিয়ে আবার পড়ছি, মানে এই অর্থনীতি রসায়ন আমাকে কত প্যারা দিচ্ছে পরবর্তীতে, মানে আমি এটা আগে পড়ি নাই, অ্যাডমিশন টাইমে এসেই পড়ছি।
আর এটা আমাকে অনেক প্যারা দিছে এই অধ্যায়টা, অর্থনীতি রসায়ন। তো এটাই বলবো যে তোমার যেটা গ্যাপ আছে তুমি গ্যাপটার পিছনে বেশি সময় দাও, যেটা পারো ওটার পিছনে তো একদম সবসময় সময় দেওয়ার দরকার নেই। তুমি আবার চেক করে নিয়ে ওটা বাদ দিয়ে দাও, আর যেটা পারো না এটা কি ভালো করে ধরার চেষ্টা করো। আচ্ছা, আমি তানিমের কাছে আরেকবার আসবো। তার আগে আমি একটু রাকিবকে একটু সেম জিনিসটাই আমি জিজ্ঞেস করতে চাই যে রাকিব, এই যে তানিম বারবার বলতেছে যে রেসিডুয়াল যে মেমোরি, এটা পড়া রিভিশনের জন্য অনেক হেল্পফুল, এবং এটাও বললো যে বায়োলজির জন্য অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে, যারা হচ্ছে 24 ব্যাচ বা 25 ব্যাচ এইচএসসি যারা মেডিকেলের জন্য ট্রাই করতে চায়, তাদের বায়োলজির জন্য অ্যাকচুয়ালি মেইন বইটাই ভালো করে পড়া দরকার, এবং এখানে ওর যত বেশি রেসিডুয়াল মেমোরি বাড়ানো যায়। রেসিডুয়াল মেমোরি বলতে বোঝাচ্ছে যে, যেমন ধরো আমরা ছোটবেলার কোনো কবিতা, যে আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যাই, এই কবিতার প্রথম লাইন দেখো আমার এখনো মনে আছে, এর মানে এই না যে এটা আমি কালকে পড়ছি বা এই লাইফ শুরু হওয়ার একটু আগে আমি মুখস্থ করে আসছি, তা কিন্তু না। এটা আমার মাথার মধ্যে সেট হয়ে আছে, কারণ এটা আমি বারবার পড়ছি, এটা আমি মনোযোগ দিয়ে পড়ছি, মজা নিয়ে পড়ছি। এই ক্ষেত্রে রাকিব, তুমি কি ফলো করতে রিভিউ এক্সামের জন্য বা বড় কোনো এক্সামের জন্য, বা মেডিকোতে যখন মডেল টেস্ট হইতো, সেই এক্সামগুলোর যে মার্ক আমি তোমার দেখলাম, এক্সামে তোমার মার্ক অনেক ভালো ছিল, তো এই এক্সামে মার্কগুলো তোলার জন্য অবশ্যই তোমার অনেক ভালো করে পড়তে হবে। তুমি কি ধরো আজকালকে ফিজিক্স ফার্স্ট পেপার, বা কালকে ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফাইনাল মডেল, ফাইনাল পরীক্ষা, পেপার ফাইনাল পরীক্ষা, তুমি আগের দিন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সবগুলো চ্যাপ্টার রিভাইজ দিছো কিভাবে? আচ্ছা, আমি আপনার মেইনলি পড়ছিলাম কিভাবে, যেমন ধরেন আজকে যে এক্সামটার জন্য অধ্যায়টা আমাকে ফুললি রিভিশন দিতে হয়েছে, তাহলে অধ্যায়টা মানে মেইনলি হচ্ছে যে বুঝে পড়াটা মেডিকেলের জন্য এখন আমরা দেখতেছি যে ইম্পর্টেন্ট। আমাদের যেরকম কোয়েশ্চেন আসলো, বিশেষ করে বায়োলজি যে কোয়েশ্চেনটা আসলো, মানে আগে সবাই বলতো যে বায়োলজিটা হচ্ছে পুরাই মুখস্থের ব্যাপার, বায়োলজি মুখস্থ না করলে আসলে মানে মুখস্থ না করে কোনো উপায় নেই। কিন্তু বর্তমানে যে এরকম কোয়েশ্চেন আসতেছে, আমাদের মানে বোঝা যাইতেছে যে আসলে এই জিনিসটা বোঝা লাগবে, এই টপিকের ডিপ মানে আমাদের যদি আমরা বুঝতে পারি তাহলে এই কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার করতে পারবো। সেদিক থেকে আমি আপনার এক্সামের জন্য আপনার পুরো অধ্যায়টা আগে পড়তাম ভালোভাবে, এরপর দাগানো লাইন যেগুলো মানে যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলো আরেকবার পড়তাম। এরপর যখন আমি এক্সামটা দিতাম, আমি এক্সামটা দেওয়ার পরে দেখতাম যে আমার আসলে কোন কোন জায়গাগুলো ভুল হয়েছে, এবং যেসব জায়গাগুলো ভুল হয়েছে সেগুলো আমি বই থেকে পড়তাম। বই থেকে আমি আবার ওই টপিকটা যখন দেখতাম তখন আমার মানে একটা ক্লিয়ার ধারণা হয়ে যেত যে কোন জিনিসটা আমার মানে গ্যাপ আছে, কোন জিনিসটা আমার বেশি পড়া লাগবে। তো এরপরে যখন আবার রিভিউ এক্সাম বা বড় কোনো এক্সাম দিতে হতো তখন আমি সেই জায়গাগুলোতে আগে একটু ফোকাস করতাম, যে জায়গাগুলো আমার আগেও ভুল হয়েছে, তাই ওইগুলা ফোকাস করার পরে। আর যেটা তানিম অলরেডি বললো যে রেসিডুয়াল যে মেমোরিটা, মানে যেটা আমি আগে পড়ে আসছি সেটা তো আমার মাথায় ছিল, প্লাস মানে যেটা আমার মাথায় ছিল না সেটা আমি ওই টাইমে পড়তাম। এভাবেই আসলে মানে এক্সাম গুলা দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে রাকিব। রাকিব, এখানে আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করবো, সেটা এটা এটা অ্যাকচুয়ালি তোমাদের আহ সবার জন্য জিজ্ঞেস করা। অ্যাডমিশন জার্নিতে আমরা ধরো আমাদের যাদের খুব একদম সোল টার্গেট থাকে যে আমরা মেডিকেলের জন্য ট্রাই করব, তাদের মাথার মধ্যে একটা জিনিস থাকে যে যত বেশি তথ্য মনে রাখা যায়, যত বেশি ইনফরমেশন মনে রাখা যায়, যত বেশি ইনফরমেশন গিলে ফেলা যায়, সেটা আমি যে যা যা বুঝে পড়া দরকার সেগুলো বুঝে পড়তেছি, যেগুলো আমার ছন্দ দিয়ে নেমোনিক্স দিয়ে মনে রাখা দরকার আমি সেটা পড়তেছি। পাশাপাশি ক্যালকুলেটর ছাড়া যেই ম্যাথগুলো করা সম্ভব, ছোট ছোট ম্যাথ কম সময়ে 36 সেকেন্ডের মধ্যে সলভ করা লাগবে, এই প্রেশারটা নিয়ে আমি ম্যাথগুলো দেখতেছি। কেমিস্ট্রি ফিজিক্সের জন্য অনুশীলনের অবজেক্টিভ দেখতেছি, সেখানে অনেক অনুশীলনের উত্তরে ভুল থাকে, তো আমি সেখানে গিয়ে ভুলটা পড়বো না ঠিকটা পড়বো। এরকম অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু একজন মেডিকেল ভর্তি প্রত্যাশী বা ডেন্টাল ভর্তি প্রত্যাশী স্টুডেন্টকে ফেস করতে হয়। ফেস করতে গেলে তার সবগুলাই এক্সাম যে ভালো হবে, বা সবগুলা এক্সাম যে একদম মন মতো হবে, একদম মাখনের মতো মার্কস আসবে, তা না। মাঝে দুই একটা এক্সাম খারাপ হইতে পারে, নাম্বার কম আসতে পারে, শর্টকামিংস হইতে পারে। যখন একটা পরীক্ষায় নাম্বার কমে গেল তোমার, তো রাকিব চিন্তা করো, নাম্বার কমে যাওয়া বলতে কিন্তু এক একজনের জন্য নাম্বার কম পাওয়া মানে এক এক বোঝায়। কেউ হয়তো 60 পেয়ে খুশি, কেউ হয়তো 85 পেয়ে খুশি না, কারণ সে সবসময় 90+ পায়, তো তার কাছে হয়তো 85 পাওয়াটা কম মার্কস। তো যখন তোমার আশানুরূপ যে মার্ক, যেহেতু আমি এটা পাবো, এটা পাচ্ছি না আমি এক্সামে, তো একটা হতাশা কাজ করতেছে। এই হতাশাটা কাটানোর জন্য তুমি কি করছো, বা এখানে কি তোমার হতাশা কাটানোর জন্য তুমি মেডিকোর কোনো মেন্টরের কি কোনো হেল্প নিছো, বা মেডিকো থেকে ধরো তোমাদের সাথে যে ব্রাঞ্চ অ্যাম্বাসেডার যোগাযোগ করে, বা আমরা যে একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম যে সমস্ত অ্যাম্বাসেডারের সাথে সমস্ত স্টুডেন্ট কানেক্টেড থাকবে, বা মেডিকোতে যে আমরা একটা 24/7 লাইভ কিউএন এর একটা ব্যবস্থা চালু করছিলাম শেষের দিকে, এগুলা কি তোমার জন্য কোনোভাবে হেল্পফুল ছিল, বা এগুলা কি একজন অ্যাডমিশন টেস্ট এক্সামিনির জন্য হেল্পফুল? আসলে কি তাকে ডিপ্রেশনকে ডিল করতে হয়? তুমি তোমার ডিপ্রেশন বা তুমি তোমার হতাশাকে কিভাবে ডিল করতে?
আচ্ছা ভাইয়া, মানে অ্যাডমিশন টেস্টে আমাদের মেইন প্রবলেমটাই হচ্ছে স্ট্রেস বা ডিপ্রেশনটা। কারণ যখন আমরা স্ট্রেসে থাকি তখন এক্সামটা ভালো দেওয়া হয় না। কোনো একটা এক্সামে যদি ধরেন আমার মার্কটা একটু খারাপ আসলো, তাহলে মেইন কাজটা হচ্ছে কিন্তু যে আমাদের দেখা যে এই কেন আমার এই ভুলটা হয়েছে বা কি কি জায়গাগুলোতে আমাদের ভুল হয়েছে। কিন্তু ধরেন মানে স্ট্রেস থেকে আমরা ওই জায়গাটা সবসময় দেখা হয় না। সেদিক দিয়ে যদি আমাদের কেউ একজন মানে কোন একজন যদি মেন্টর থাকেন, তিনি যদি আমাদের বলেন যে তোমরা এটা করো, সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে যদি আমাদের রাখেন, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য ভালো। মেডিকেল থেকে আমি একজন ভাইয়ের কাছে বিভিন্ন প্রশ্ন মানে দিতাম। আমার যে কোনো প্রশ্ন যদি প্রবলেম থাকতো, আমি ভাইয়াকে বলতাম যে ভাইয়া এটা অ্যান্সার কি হবে, ওটা অ্যান্সার কি হবে। তো ভাইয়া আমাকে বলে দিতেন। তো সেদিক থেকে আমি মানে ভাইয়াদের ওভারঅল একটা গাইডলাইনের মধ্যে ছিলাম। এর জন্য আমি মানে এই স্ট্রেস গুলাকে ডিল করতে পারছি। আর আমি মেইনলি কিভাবে করতাম যে আপনার কোন একটা এক্সাম, মানে সব এক্সাম তো আমার ভালো হতো না, কিছু কিছু এক্সাম খারাপ হতো। সেই এক্সামটা মানে কোন কোন জায়গাগুলো খারাপ হয়েছে সেগুলো আমি ভালো করে দেখতাম, এবং দেখে সেগুলো পড়ার পরে পরের এক্সাম গুলাতে আবার মানে তার চেয়ে একটু তুলনায় ভালো হতো। তাই মানে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমি বলবো যে মেইনলি তোমার মানে দরকার হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে থাকা, এবং সঠিকভাবে আর কি মানে স্ট্র্যাটেজিটা ফলো করা। অ্যাডমিশনের জন্য আমাদের মেইন জিনিসটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিটা। কারণ এইচএসসি তে আমরা একভাবে পড়তে হয় আসলে, আর অ্যাডমিশনে গিয়ে আমরা দেখলাম যে মানে অ্যাডমিশন পড়াটা একটু ভিন্ন টাইপের। অ্যাডমিশনে বইটার রিডিংটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এবং বুঝে পড়াটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাই যদি সঠিকভাবে স্ট্র্যাটেজিটা কিভাবে ফলো করতে হবে সেটা যদি আমাদের কেউ বলে দেয়, তারপরে আমাদের যদি কেউ গাইডলাইন দেয়, তাহলে সেই দিক থেকে আমরা স্ট্রেস রিলিফ থাকতে পারি। তো সব দিক দিয়ে আলটিমেটলি একটা গাইডের মধ্যে থাকাটা অবশ্যই ভালো। চমৎকার। আহ, রাকিব, অসংখ্য ধন্যবাদ। আমি অনেকক্ষণ ধরে আকিব আসলে ওকে ওয়েট করে রাখছি, বসে রাখছি। আকিব আহ, আসলে কি বেসিক কথাবার্তা তো আসলে তোমাদের সবার সেম। যেমন তানিম যে কথাবার্তাগুলো বললো, রাকিবের কথাবার্তাগুলোর সাথে অনেক মিল আছে, হয়তো একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে বলছে, কিন্তু ওরা আসলে একটা সেম জার্নির মধ্য দিয়ে গেছে, একটু ডিফারেন্ট হয়তো এদিক ওদিক ছিল। আমি আমি বিশ্বাস করি আকিবের ব্যাপারটাও সেমই হবে। আকিবকে আমি সেম কোয়েশ্চেনটা জিজ্ঞেস না করে, যেহেতু রিপিট হয়ে যাবে, আকিবকে আমি একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আকিব, এটা একটু অ্যানালাইটিক্যাল প্রশ্ন হয়ে যাবে। তোমার এমবিবিএস অ্যাডমিশন টেস্টের যে প্রশ্ন তুমি ফেস করছো, আর ডেন্টাল অ্যাডমিশন টেস্টের যে প্রশ্ন ফেস করছো, দুইটার প্রশ্ন তুমি যদি এখন একটু চোখ বন্ধ করে একটু চিন্তা করো যে আসলে কোন প্রশ্নটা বেশি ইজিয়ার লাগছে তোমার কাছে, বা ডেন্টাল আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পদ্ধতির মধ্যে এমন কি কোনো তুমি বেসিক তফাৎ পাইছো যেটার কারণে তোমার মনে হয় যে না, এই দুইটা অ্যাডমিশন টেস্টের জন্য আলাদা আলাদা করে প্রিপারেশন নেওয়া উচিত, নাকি দুইটা অ্যাডমিশন টেস্টের ম্যাক্সিমাম প্রশ্ন পদ্ধতি সেম, আসলে সেম প্রিপারেশনই হয়ে যায়, কিন্তু একটু কম বেশি এদিক ওদিক কিছু পয়েন্টের উপর জোর, কোন পরীক্ষার জন্য কম, কোন পরীক্ষার জন্য বেশি দেওয়া উচিত বলে তোমার মনে হয় এখন? দুইটার পরীক্ষার যে প্রশ্ন তুমি দেখছো, এটার উপর বেস করে একটু বলো। আচ্ছা, মেডিকেল আর ডেন্টাল মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্ন সেমই থাকে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার কাছে যেহেতু আমি অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়ে মেডিকেল এক্সামে বসেছিলাম, তো আমার কাছে কোয়েশ্চেন মোটামুটি কয়েকটা ছাড়া মানে খুব পারছিলাম বা ভালো পারছিলাম, মোটামুটি ইজি লাগছিল। আর ডেন্টাল যেহেতু অনেকদিন পড়ে দিইনি, তো মানে একটু কনফিউজিং লাগছিল যে এটা নাকি এটা হবে। মানে দেখা যাচ্ছে 1 মাস কোনো বই টাচ করা হয়নি, রিভাইজ দেওয়া হয়নি, একটু কনফিউজিং লাগছিল। বাট যদি আমি মানে এক্সাম হল থেকে বের হয়ে যেটা দেখলাম, মানে আমার অ্যানালাইসিস সেটা হচ্ছে মেডিকেল কোয়েশ্চেনটা এই বছর মানে তুলনামূলক একটু কঠিন ছিল ডেন্টালের চেয়ে। অন্যান্য বছর আমরা যদি 22 বা 21 সালে দেখি, তাহলে ডেন্টাল কোয়েশ্চেন কিন্তু ইউজুয়ালি মেডিকেলের চেয়ে কঠিন হয়, এবং কাটমার্কটাও যাই হোক একটু কমে। তো আমাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে ডেন্টালটা একটু ইজি ছিল। তো আমি যদি অ্যানালাইসিসে যাই, তাহলে আমি বলবো যে সাধারণ জ্ঞান যেটা জিকে পার্ট, সেটা হচ্ছে মেডিকেলে সাম্প্রতিক থেকে এবং মুক্তিযুদ্ধ থেকে দিয়েছিল, কিন্তু ডেন্টালের ক্ষেত্রে যেটা হয়েছে বিসিএস কোয়েশ্চেন ব্যাংক থেকে, দেখা যাচ্ছে ব্যাংকিং বা মুদ্রা এগুলো থেকেও কোয়েশ্চেন এসেছে অনেক অ্যাটিপিক্যাল টপিক থেকে। তো এই ক্ষেত্রে একটু আলাদা ছিল, দেখা যাচ্ছে ওখানে শুধু মুক্তিযুদ্ধ বা সাম্প্রতিক থেকে চলে এসেছে, এখানে অনেক এক্সট্রা টপিক অ্যাড করেছে, মুক্তিযুদ্ধ একটু কম ছিল। আর যদি বায়োলজি পার্টটা নিয়ে কথা বলি, বায়োলজি পার্টটা মেডিকেলে একটু টাফ ছিল, যেহেতু অন্যান্য রাইটার থেকে বিশেষ করে বোটানির ক্ষেত্রে আমি বলবো আলিম স্যার, আজিবুর স্যার অনেক কিছু মিক্স করে একটু দিয়েছিল। বাট যেটা ডেন্টালে দেখলাম, ডেন্টালের ম্যাক্সিমাম কোয়েশ্চেন যদি শুধু কেউ হাসান স্যার করেও যায়, তাহলে অ্যান্সার করে সে আসতে পারবে। আর জুলজির ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমি বলবো যে একটা বেসিক আজমল স্যারের শুধু যদি বই পড়া যায়, মেডিকেল এবং ডেন্টাল দুটার ক্ষেত্রে মোটামুটি একটা অ্যান্সার, একটা ভালো মার্কস সে তুলতে পারবে। আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে দুটাতেই সেম অবস্থা, মানে অনুশীলনী থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসেছে, এবং যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে
দুইটাতে একটা ভালো মার্কস মানে অ্যাকোয়ার করা যায়। ইংলিশের ক্ষেত্রে আমার কাছে ডেন্টালের কোশ্চেনটা একটু কঠিন লেগেছে, মানে মেডিকেলের চেয়ে। দেখা যাচ্ছে মেডিকেলে অনেক বেসিক কোশ্চেন 9-10 গ্রামার এগুলো থেকেই ইংলিশটা এসেছিল, বাট এখানে দেখা যাচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 2-3টা দিয়েছে, সিনোনিম অ্যান্টোনিম গুলো একটু আলাদা ছিল মেডিকেলের চেয়ে। তো মোটামুটি অল ওভারে বলবো যে প্রত্যেকটা সাবজেক্টই একটা কঠিন হলে আরেকটা সোজা হয়েছে। দুটার ক্ষেত্রে দেখা যাচ্ছে মেডিকেল একটু বোটানিটা কঠিন হয়েছে, ইংলিশ সহজ হয়েছে, জিকে কঠিন হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি সোজা হয়েছে। এখানে ডেন্টালের ক্ষেত্রে একটু বলবো যে ইংলিশটা কঠিন হয়েছে, জিকে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো একটু সহজ হয়েছে, বায়োলজি মোটামুটি মিডিয়াম ছিল। তো এই যে কোশ্চেনের একটা স্ট্যান্ডার্ড, যে মেডিকেল বা ডেন্টাল এই স্ট্যান্ডার্ডের লেভেলটা আমি বলবো সমান সমান ছিল দুটার ক্ষেত্রে। তো একজন স্টুডেন্ট যখন 24 বা 25 ব্যাচ যখন সে প্রিপারেশন নিবে, আমার পরামর্শ থাকবে যে দুটার প্রিপারেশনে আহামরি তেমন তফাৎ নেই। তুমি যদি যেমন আমরা চারজন, আমার মনে হয় প্রত্যেকেই আমাদের রেজাল্টের পর আমরা কেউ এত এনার্জি দিয়েছি মেডিকেলে যে আমাদের আর ধৈর্য থাকে না যে আবার 1 মাস একটা ডেন্টালে ভালো রেজাল্টের জন্য পড়বো। তা আমার মনে হয় না যে কেউ বেশি পড়ে গেছিল। ইভেন আমি পার্সোনালি একদমই মানে অত পড়িনি। আর হচ্ছে তাহলে এটা থেকে বোঝা যায় যে একটা ভালো রেজাল্ট করার জন্য মানে সেই যে প্রিপারেশন আমরা নিয়েছিলাম মেডিকেলের জন্য সেটাই এনাফ ছিল। এবং বাকিটা আমরা এই যে ডেন্টালে ভালো রেজাল্ট করেছি এটা পুরোটা রেসিডুয়াল মেমোরি দিয়ে, যেটা তানিম বললো একটু আগে, সেটা পুরোটা রেসিডুয়াল দিয়েই করেছি। তো সেরকম প্রিপারেশনে কোনো আহামরি তফাৎ মানে আমি বলবো না যে এক্সট্রা কোনো কিছু লাগবে। মোটামুটি যাদের মেডিকেলে হয় না, দেখা যাচ্ছে কোনো সিট পায়নি, তারা একটু রিভাইজ দিয়ে যেতে পারে। কোয়েশ্চেন ব্যাংক অনুশীলনী এগুলো যদি রিভাইজ দেয় তাহলে একটা ডেন্টালে ভালো পজিশন নিয়ে আসতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করলাম আকিবের মার্কশিট দেখতে গিয়ে, যে আকিব মেডিকোতে তুমি হচ্ছে অনলাইন ক্লাসগুলো করেছো মেডিকোতে। তুমি একটা মিথ আমি একটু আজকে ভাঙতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাসায় বাবা মায়েরা মনে করেন যে ডিজিটাল ডিভাইসে ক্লাস করা মানে আসলে ছেলে মেয়ে ফাঁকি দিচ্ছে। আসলে অফলাইনে টিচারের সামনে বসে পড়লেই একমাত্র শুধু মাত্র হচ্ছে যে সে ভালো করে পড়বে, ফাঁকি মারতে পারবে না। যেহেতু এই ব্যাপারটা আমাদের বাবা মায়েদের জেনারেশনের জন্য নতুন, তাদের সময় যেহেতু অনলাইনে পড়াশোনাটা ছিল না। আকিব, তুমি তোমার জুনিয়র যারা আছে তাদের উদ্দেশ্যে আহ এটা একটু বলবা যে অনলাইনে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বা অন্য যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য একজন স্টুডেন্ট পড়াশোনা করে সে কি আসলে অফলাইনে পুরো একজন স্টুডেন্টের চেয়ে কি পিছিয়ে থাকে? আসলে একজন স্টুডেন্টের অনলাইনে ক্লাস করে সে যদি নিজে সিরিয়াস থাকে, তার পক্ষে কি অ্যাডমিশন টেস্টের জন্য ভালো মার্ক অ্যাকুয়ার করা, একদম টপ রেজাল্ট অ্যাকুয়ার করা কি সম্ভব, নাকি অফলাইনে যেতেই হবে, এটা ছাড়া কোনো আহ, উপায় নেই? বাবা মায়েদের যে ভয়, এটা কি সঠিক? এটা একটু বলবা। আচ্ছা, আমি বলবো যে অনলাইন অনেক ক্ষেত্রে মানে সুবিধা অসুবিধা সবকিছুরই আছে, অনলাইনেরও সুবিধা অসুবিধা আছে। তো আমি বলবো যে মেডিকেল এডমিশনের ক্ষেত্রে যেহেতু আমাদের টাইম অনেক কম থাকে, আর যদি বাইরে 2-3 ঘন্টার ক্লাস করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় স্টুডেন্টরা, তো যদি অনলাইনে করা যায় দেখা যাচ্ছে যে আমাদের সেই টায়ার্ডনেসটা বাসায় বসে থেকে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্টে আমরা পড়াশোনা করতে পারছি, তো সেই টায়ার্ডনেসটা একটু কম আসে। আর যদি কেউ মনোযোগ ধরে রাখতে পারে দেখা যাচ্ছে অনলাইন হোক অফলাইন হোক দুটার ক্ষেত্রেই সে অনেক বেশি লাভবান হবে। আর আমার যে জার্নিটা আমি বলবো যে আমি মোটামুটি প্রি মেডিকেল কোর্সে মেডিকোতে ছিলাম, তখন থেকে আমি হচ্ছে অনলাইনে ক্লাস করেছিলাম এবং আমার খুব ভালো লাগতো ক্লাসগুলো। দেখা যাচ্ছে ট্রিক্স গুলো ভাইরা যেগুলো এক্সট্রা ইনফরমেশন দিত সাথে সাথে আমি বই লিখে ফেলেছিলাম। তো আমার মানে যে মেইন রাইটারের বইগুলো সেগুলো এত বেশি ইনফরমেটিভ হয়ে গেছিল, দেখা যাচ্ছে যে লাস্টে যখন অ্যাডমিশন টাইমে আমি কম্পানিয়ন বুক বা যেগুলো এক্সট্রা ইনফোর বই থাকে সেগুলো আমার মানে ম্যাক্সিমাম পড়াই ছিল। তো এটাতে অনেক বেশি আমাকে হেল্প করেছে দেখা যাচ্ছে। আর অনলাইন এক্সামও আমি দিতাম, দেখা যাচ্ছে আমার যখন সুবিধা মনে হতো যে আমার এখন একটা চ্যাপ্টার শেষ হয়েছে আমি এটার এক্সাম দিব, বা আমার একটা টপিকের সমস্যা বুঝতে পারছি না আমি ক্লাসগুলা করব। তো এটা অনেক বেশি সুবিধা পাওয়া যায় অনলাইন থেকে, যেটা অফলাইনে আমরা খুব কম পাই। তো আমি অবশ্যই বলবো যে এটা একটা ভুল ধারণা। মেডিকেলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলবো যে বেস্টটা পাওয়া যায় অনলাইন থেকে, আমি যেটা পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আকিব। এখানে সবচেয়ে বেশি সময় ধরে আমি বসে রাখছি হচ্ছে লামিয়াকে। লামিয়া সবচেয়ে বেশি সময় ধরে মেডিকোর সাথে কানেক্টেড। আর লামিয়ার কাছে আমার প্রশ্ন সবচেয়ে ক্রিটিক্যাল। সেটা হচ্ছে এইচএসসির আগে যখন তুমি মেডিকোতে প্রি মেডিকেল স্টার্ট করলা, তুমি তোমার এইচএসসির যে কলেজের পড়াশোনা আর মেডিকোতে যে প্রি মেডিকেলের জন্য মানে মেডিকেলের জন্য যে অ্যাডভান্স পড়াশোনা তুমি শুরু করলা, তোমার এই দুইটা একসাথে মেনটেইন করতে, ম্যানেজ করতে কি কোনো ঝামেলা ফেস করতে হয়েছে কিনা? কলেজে কোনো পরীক্ষায় নাম্বারে প্রবলেম হয়েছে কিনা? বা তুমি কভার করছো কিভাবে পুরো কোর্সটা?
না ভাইয়া, আমার প্রি মেডিকেল করতে আর কি আমার কলেজের পড়ার সাথে প্রি মেডিকেলের যে পড়া সেটার কোনো সমস্যা হয়নি। যেহেতু প্রি মেডিকেলে হচ্ছে শর্ট সিলেবাসের ভেতরের অধ্যায়গুলাই আর কি দেখানো হয়, মেডিকেল স্টাইলে দেখানো হয়। তো উম, আর এইচএসসি তে তো আমাদের শর্ট সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন হয়, দেখা গিয়েছে যে একটা অধ্যায় থেকে মেডিকো পড়িয়ে ওখান থেকে 100টা এমসিকিউ করতেছে, প্রশ্ন করতেছে এবং প্রতিটা লাইন থেকে প্রশ্ন করতেছে। আর দেখা যাচ্ছে ওই জন্য বইটা একবার পড়লে হচ্ছে না, বারবার রিভাইজ দিয়ে যাইতে হচ্ছে। দেখা যাচ্ছে যে আগের দিন একবার রাত্রে পড়ছি, পরীক্ষা দেওয়ার আগে দেখা যাচ্ছে আরেকবার রিভাইজ দিয়ে যেতে হচ্ছে। তো যত বেশি রিভাইজ দেওয়া যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, সেটা তত বেশি হেল্পফুল হবে এবং সেটা আমাদের মেমোরিতে তত বেশি সেট হয় এবং অনেক বেশি দিন থাকে। তো প্রি মেডিকেল করে একটা সুবিধা ছিল আমার জন্য। আর যেহেতু 100টা করে প্রশ্ন দেওয়া হতো, তো তো অনেক ডিপলি পড়ে যেতাম আর কি। আর সেটা আরো এইচএসসি তেও সাহায্য করছে। এইচএসসি তে যেহেতু এমসিকিউই থাকে, তো দেখা যেত যে ওই অধ্যায়ের এমসিকিউ গুলো একদম মানে ভাজা ভাজা হয়ে যেত। ওই অধ্যায় থেকে কোনো এমসিকিউ আসলে যে ভুল করব এরকম কোনো টেন্ডেন্সি থাকতো না। আর এটার সাথে কলেজের পড়ার কোনো হ্যাম্পার হয় না, বরং আরো সুবিধাই হয়। আচ্ছা, ঠিক আছে। লামিয়া একদম শর্টকাটে সবগুলো কথা বলে ফেলছে। এখানে বারবার একটা জিনিসই উঠে আসতেছে, তানিমের কথা থেকে আসছে, রাকিবের কথা থেকে আসছে, আকিবের কথা থেকে আসছে, লামিয়ার কথা থেকে আসলো, যে বারবার রিভিশন দিলে মাথার মধ্যে রেসিডুয়াল মেমোরি থাকবে, ও পড়াটা ভালো মনে থাকবে, ঠিকভাবে রিভিশন দিতে হবে। এবং আকিব যে কথাটা বললো যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে ও আসলে ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য ওইভাবে পড়ে নাই, কিন্তু ও রেজাল্ট ভালো হওয়ার পেছনে একমাত্র কারণ হচ্ছে সে অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য ভালো করে পড়ছিল। সেই প্রিপারেশনটাই তাকে অ্যাকচুয়ালি ডেন্টালের জন্য হেল্প করছে। এই জিনিসটা কিন্তু লামিয়ার কথা থেকেও কিন্তু আসলো। তো এখানে আমার লামিয়ার জন্য লাস্ট কোয়েশ্চেন এটার উপরে ভিত্তি করে আমি বলবো যে লামিয়া, তোমার ডেন্টালের যে আহ, পরীক্ষা দিতে যাওয়ার আগের যে 1 মাস, মেডিকেলের রেজাল্টের পরের যে 1 মাস, এই 1 মাসে তুমি ডেন্টালকে টার্গেট করে আলাদা করে কোনো কিছু প্রিপারেশন কি নিছিলা? ডেন্টালের কি কোয়েশ্চেন ব্যাংক সলভ করছিলা, নাকি জাস্ট মেডিকেলের পড়াটাই তুমি আবার রিপিট করছো? হ্যাঁ, ডেন্টালের আসলে পরীক্ষা দিতে যাওয়ার এটাই একটা কাকতালীয় ব্যাপার ছিল। আসলে আমি পরীক্ষায় দেওয়ার কথা ছিল না আমার। তো লাস্টে আর কি 2 দিন আগে হচ্ছে ভাবি যে হচ্ছে রাজশাহীতে যাইতে হবে একটা পার্সোনাল কাজে। তো আচ্ছা। ওইটা ভাবি যে রাজশাহীতে যেহেতু যেতে হবে, পাবনাতে ডেন্টালের ইউনিট নেই, হুম। তো রাজশাহীতে যেতে হবে। তো ভাবলাম যে ডেন্টালের পরীক্ষাটা দেওয়া যায়, যেহেতু মেডিকেল অ্যাডমিশনের পরে অনেকগুলা পরীক্ষার ফর্ম তুলছিলাম, অনেকগুলো হুম। অ্যাডমিশন টেস্টের, হুম। একটাতে অ্যাটেন্ড করি নাই। হুম। ডেন্টাল ছিল লাস্ট। তো ভাবলাম যে এটা এতগুলো ফর্ম তুলছি, এটাতে অ্যাটেন্ড করি। আর যেহেতু রাজশাহীতে যাবোই, অ্যাটেন্ড করাই যায়, সমস্যা নাই। তো লাস্ট তো আমি একদম পুরো না পড়ে লাস্টের দিন হচ্ছে শুধু একবার বইগুলো উল্টাইছি আগে রাত্রে। বইগুলো উল্টাইছি আর সকালবেলা আমি হচ্ছে আহ, আহ, আর কি রওনা দিই রাজশাহীর জন্য। সকাল হুম। 6টার দিকে রওনা দিছি, 8টার সময় হচ্ছে রাজশাহীতে পৌঁছাই। তারপরে আর কি 10টার সময় আমি পরীক্ষা অ্যাটেন্ড করি। আর পরীক্ষা শেষেতেই তো ফোর্থ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার ওই রেসিডুয়াল মেমোরিটাই মনে হয় অনেক বেশি হেল্প করছে, সেটাই। মানে একদম মনে হচ্ছিল যে মেডিকেলের সেলিব্রেশনই শেষ হয়নি এখনো। আর তখনই আর কি ওই ডেন্টালের জন্য কি আর প্রস্তুতি নিব, তখন আর কি মেডিকেলের সেলিব্রেশনই চলতেছিল, ডেন্টালের আচ্ছা, জন্য এইটা প্রস্তুতি এইটা নেওয়ার সুযোগই ধরো, পাইনি। লামিয়া যেটা বললা যেটা, মানে এইটা মানে আমার জন্য বা আমাদের জন্য একটা গর্বের জায়গা কেন, মানে আমাদের জন্য বলতে আমি শুধু মেডিকেল কথা বলতেছি তা না, মানে মেডিকেল ভর্তির পরীক্ষার্থীদের নিয়ে কাজ করে এমন সব প্রতিষ্ঠানের জন্য এটা একটা গর্বের জায়গা কেন? কারণ হচ্ছে আমরা এর আগে বিভিন্ন বছরে শুনছি যে আমার তো মেডিকেলের জন্য টার্গেট ছিল না, আমি তো বুয়েটের জন্য পড়ছি। আমি বুয়েটের জন্য পড়ছি, মেডিকেলে আমি জাস্ট এমনি পরীক্ষা দিতে আসছিলাম, এসে আমার মেডিকেলে চান্স হয়ে গেছে। আমার বুয়েটের জন্য প্রিপারেশন নিয়ে মেডিকেলে পরীক্ষা দিছি, আমার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্ট কেমন হয়, আমার চান্স হয়ে গেছে কারণ আমার বেসিক ভালো ছিল। এই বছর এটা উল্টা হচ্ছে, যে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিছি, আমি ডেন্টালের পরীক্ষাতে টার্গেট ছিল না, আমি পরীক্ষা দিছি, আমি প্লেস করে ফেলছি। হ্যাঁ, তানিম মেডিকেলের জন্য প্রিপারেশন নিছে, সে ভালো করে একাডেমিকে পড়ছে, এনডিসি তে সে কুইজ সিস্টেমে ভালো করে পড়ছে, সে এনডিসি সেকেন্ড বয় ছিল, সে তার মানে তার পড়াশোনার ডেপথ ওই লেভেলের ছিল। আমি কেন বলতেছি তানিমের কথা বলি, যে সে সিকিউর ওয়েটে প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে গেছে, সে 21তম হয়ে গেছে। এবং তার যদি আরেকটা অবজেক্টিভ ভাই আমি একটু বলি, যেটা, আমি কিন্তু সিকিউরিটি পরীক্ষা আকিবের বাসায় বসে দিছি। মানে হ্যাঁ, আকিবও পরীক্ষা দিতে গেছে, আমি বলছি দোস্ত চল, তুই বাইরে বসে থাকিস না, তুইও দরকার হলে এক্সাম দে। তখন আকিব আব্বু আম্মু বললো যে হ্যাঁ বাবু তুমি এক্সাম দিয়ে আসো, বসে থেকে কি করবা। তখন দুইজনে একসাথে এক্সাম দিতে গেছি, তারপর আবার এক্সাম দিয়ে একসাথে এসে তারপর পুরো রাজশাহী ঘুরছি ওই 2 দিনই। আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার যে মানে আমাদের যারা এখন অ্যাডমিশন এক্সামই নেই,
তারা আগে চিন্তা করতো যে আমি বুয়েটের জন্য প্রিপারেশন দিলে আমার সব রাস্তা আমার জন্য খোলা, মেডিকেলের জন্য প্রিপারেশন দিলে আমার জন্য সব রাস্তা বন্ধ। এই ব্যাপারটা কিন্তু কেটে যাচ্ছে, কারণ আমাদের বাচ্চারা এখন কলেজ লেভেল থেকেই সে এইচএসসির জন্য ভালো করে পড়তেছে, ফাঁকি দিচ্ছে না, তার একাডেমিক লেভেল বেস স্ট্রং হচ্ছে। তারপরে সে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য বসতেছে, 3 মাসের প্রিপারেশন নিচ্ছে, কেউ আরেকটু আগে থেকে শুরু করতেছে, যেহেতু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আরেকটু ডেপ থেকে হচ্ছে, এখন ডিপ থেকে হচ্ছে। মেডিকেলের জন্য প্রিপারেশনটাও অনেক ভালো হচ্ছে, ওটা করতে গিয়ে বইয়ের মানে কোনাকাঙ্ক্ষিতে কোনো জায়গায় বাদ নাই, সব জায়গার তথ্য সে জানে। তো এখন দেখা যাচ্ছে কি এই পড়াশোনা তাকে বাদ বাকি বিভিন্ন অ্যাডমিশন টেস্টে তাকে তাকে হেল্প করতেছে। এই যে লামে যে কথাটা বললো, এটা কিন্তু এমন না যে লামিয়া খুব দম্ভ করে অহংকার করে বললো যে না ডেন্টাল তো কোনো কিছুই না, আমি তো মেডিকেলের জন্য পড়ে পরীক্ষা দিতে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে ওর এটার প্রিপারেশনটাই এত ভালো ছিল মেডিকেলের জন্য যে ডেন্টালের জন্য আলাদা করে কোনো কিছু কিন্তু পড়তে হয় না। তো আমাকে আমাকে অনেক সময় অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাইয়া ডেন্টালের জন্য আলাদা করে কোনো কিছু পড়তে হবে কিনা, এফএমসির জন্য আলাদা করে কোনো কিছু পড়তে হবে কিনা, আমি মেডিকেল কলেজে পরীক্ষা দিব, আমার আলাদা করে কোনো কিছু পড়তে হবে কিনা। না বাবা, আলাদা করে পড়তে হবে না। মেডিকেলের জন্য তোমার পড়াশোনা যদি ঠিকঠাক মতো থাকে, তুমি যদি বারবার ঠিকভাবে রিভিশন দাও, তুমি যদি একটা এক্সাম সিস্টেমের মধ্যে থাকো, এবং তুমি যদি একটা ঠিক ম্যানেজমেন্টের আন্ডারে থাকো, যার কারণে তুমি তোমার পড়াশোনাতে লেজি হয়ে যাবে না, তুমি তোমার পড়াশোনাতে অনিয়মিত হয়ে যাবে না, একটা নিয়মিত পড়াশোনার মধ্যে যদি থাকো। এবং রাকিবের কথা থেকে যদি বলি, যে তোমার ওই যে এক্সাম দেওয়ার সময় যখন তুমি ডেইলি এক্সাম দিচ্ছ কোচিং এ গিয়ে সপ্তাহে 3টা করে, তারপর তুমি কোনো একটা পরীক্ষা খারাপ করলে তোমার যখন ওই যে একটা স্ট্রেস কাজ করতেছে, এই স্ট্রেসটাকে ঠিক মতো ডিল করতে হবে। তোমার কোচিং এ যারা মেন্টর আছেন, যারা তোমার শিক্ষক আছেন, যারা তোমার ইনস্ট্রাক্টর আছেন, তাদের হেল্প নিতে হবে। তারা হেল্প করার জন্য অবশ্যই তোমার আগ্রহ নিয়ে বসে আছেন, তুমি হেল্প চাইলে অবশ্যই তারা হেল্প করবেন। এবং তারা তোমার এই যে রাস্তায় তুমি এখন যে রাস্তা পার করতেছো বা সামনে করবা, তারা এই রাস্তায় 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আগে পার করে গেছেন। তারা জানেন যে তুমি আসলে কিভাবে কি ধরনের কি কোয়ালিটির স্ট্রেসটা ফিল করবা। এবং তুমি যদি সেই হেল্প ঠিক মতো নাও, তোমার স্ট্রেসটা যদি তুমি কভার করো, রিলিজ করো, এবং তুমি যদি ঠিকভাবে রিভিশন দাও, একদম পাতা একটা পড়লাম, পাতা উল্টাইছি উল্টাইতেছি এইভাবে রিভিশন দিচ্ছি, এই যে এটা তো পড়ছি এটা তো পড়ছি, রিভিশনটা এইভাবে না, ঠিক মতো রিভিশন দিতে হবে। তুমি একটা পাতা পড়লা, সেই পাতাটা পড়ে যখন তুমি রিভিশন দিতে যাবা, কিন্তু চোখটা বন্ধ করে দেখো যে পাতার কোন জায়গাতে কি আছে, মনে পড়তেছে কিনা। যদি মনে না পড়ে, আবার পাতাটা খোলো, রিভিশন আবার ভালো করে দাও, আবার চোখ বন্ধ করে দেখো যে সবকিছু মনে পড়তেছে কিনা। বইয়ের একটা লাইন, যে লাইন থেকে প্রশ্ন আসে, যে লাইনটা বোল্ড কালারের লাইন, অবশ্যই এক্সামে যখন কোয়েশ্চেন হবে তোমার কিন্তু সেই লাইনটার কথা মেমোরিতে আসবে, মনে আসবে, যদি তুমি ভালো করে রিভিশনটা দিয়ে যাও। রিভিশনের উপরে কোনো কথা নাই, এবং ঠিকভাবে এক্সাম দিয়ে নিজেকে বারবার যাচাই করার উপরে কোনো কথা নেই, এটা কিন্তু কোনো হ্যাঁ, আমার একটা কথা বলি, আমি যেমন রিভিশন দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ তানিম। পর্যন্ত আমি যেটা করতাম, ধরেন বই আছে 13টা বৈশিষ্ট্য, আমি টালি চিহ্ন দিয়ে 13টাই কিন্তু দেখতাম যে আমার 13টাই খেয়াল আছে কিনা। যদি মনে হয় একটা মিসিং হইতেছে, আবার 13টা গুনতাম প্রথম থেকে যে 13টা হইতেছে কিনা। এইভাবে মানে প্রতিটা বৈশিষ্ট্য পর্যন্ত, এমনকি 6টা পয়েন্ট আছে, 6টা বিষয়, ওই 6টা বিষয়ে আমি খেয়াল রাখার চেষ্টা করতাম। তো পরবর্তীতে আচ্ছা অ্যাডমিশন তানিম, আসলে তুমি এইটা কোনো সময় কিছু নিয়ে, পাইনি। তুমি এই যে কোনো প্রবলেম নিয়ে যে বা যখন তুমি ফেস করতা, মানে যে তোমরা দেখতে পাচ্ছ যে যে চান্স পাচ্ছে না সে যেমন প্রবলেম ফেস করে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হচ্ছে প্রবলেমে কিন্তু তারাও ফেস করতেছে, তারা এই প্রবলেমগুলো ডিল করে এই পজিশনে আসছে। এমন না যে আমি তানিমকে মঙ্গল গ্রহ থেকে ধরে নিয়ে আসছি, আকিবকে আমি চাঁদ থেকে ধরে নিয়ে আসছি, ওরা এলিয়েন, তা কিন্তু না। এরা তোমার সাথে বসেই তোমার মতো করেই পড়াশোনা করছে, এবং তুমি যাদের সাথে বসে পড়াশোনা করবা সামনে 24 ব্যাচ, তোমাদের জন্য বলতেছি, তোমার পাশে বসে যে পড়তেছে রেগুলার নিয়মে, রেগুলারিটি মেনটেন করে, সেই কিন্তু একদিন প্লেস করে এই স্ক্রিনে কোনো না কোনো সিনিয়র ভাইয়া বা আপুর সাথে বসবে, ও তানিমের সাথে বসবে, লামিয়ার সাথে বসবে, আকিবের সাথে বসবে, হ্যাঁ রাকিবের সাথে বসবে। তারা কিন্তু এইরকম ভাবে তাদের এক্সপিরিয়েন্স বলবে, এবং তোমার তখন মনে হবে যে এই কাজগুলো তো আমিও করতে পারতাম, এই অবস্থায় তো আমিও ছিলাম, আমি তো ঠিক মতো টাইমলি আমি কাজগুলো করি নাই, আমি তো এই জিনিসগুলোকে আমি মানে এড়াই গেছি, আমি এগুলাকে ইগনোর করছি, আমি ভাবছি যে না একটু 2-1টা পয়েন্ট ভুলে গেছি, রিভিশন ভালো করে দেওয়ার কি দরকার, আমার দরকার তো নাই, এক্সাম আজকে একটা দিতে যাবো না, না গেলে কি হয়েছে, দিলাম না এক্সাম। এইটা ভাবলে কিন্তু হবে না। কেমন, যারা এই যে প্লেস করতেছে তারা অবশ্যই তোমার মতোই মানুষ, তারা তোমার মতোই বিভিন্ন টিচারের কাছে হেল্প নিছে, তারা বিভিন্ন জায়গাতে নক করছে, তাদের প্রবলেম তারা সলভ করছে। না, আমরা একটা কথা বলি না যে না কানলে মাও দুধ দেয় না বাচ্চাকে, এটা কিন্তু একটা আমাদের গ্রাম বাংলার কথা। যার প্রয়োজন, যার নিড, তাকে নিডই হয়ে তার হেল্পটা আদায় করে নিতে হবে। তোমাকে টিচার এসে জিনিসপত্র কিন্তু একদম ঝিলিয়ে খাওয়া দিয়ে যাবে না, তোমার নিজের আগাইতে হবে, হেল্প তোমার নিজে হেল্পটা হ্যাঁ, নিতে আমি হবে। একটু এক্ষেত্রে তাই অ্যাড না? করি। সেটা এখানে হচ্ছে তানিম কি, বলতে চাই কিছু, আমার আচ্ছা তানিম মানে বলো। প্রায় প্রতিটা ক্লাসের পরে আমি ভাইয়াদের কাছে ছুটে যেতাম, যে টিচার রুমে। যেমন মেডিকেল অনেক ভাইয়া আমার কাছে এই কারণে পার্সোনালি পরিচিত, ভাইয়াদের মোটামুটি নামও জানি। যেমন পাবেল ভাইয়া বোটারি ডিপার্টমেন্টের হেড, আপনার কাছে তো যাইতামই। আপনার কাছে তো মানে ভাইয়া খেয়াল আছে, আপনি তরঙ্গ ক্লাসটা যখন নিলেন, আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই স্থির তরঙ্গ কি আসলে স্থির?
আপনি তো হ্যাঁ দুই পাশে মনে গামছা আছে একটা মনে আছে। গামছা নিয়ে দুই পাশে হাত দিয়ে ঘুরে দেখালেন যে এপাশ দিয়ে একবার মোচড় দিলাম ওপাশ দিয়ে আরেকবার মোচড় দিলাম, তো যেটা তৈরি হইলো এটাই আসলে স্থির তরঙ্গ। হুম মানে স্থির আছে ওখানে কিন্তু ওখানকার মধ্যে এটা অসিলেট করতেছে আর কি বিষয়টা। তো এটাই আর কি আমার মধ্যে যেটা কনফিউশন থাকতো আমি মোটামুটি ভাইয়াদের কাছে যেতাম, আর যেটা বিষয়ে গাইডলাইন লাগতো, যেমন আমার অ্যাডমিশন টেস্টের হয়তো এদের থেকে সবার থেকে আলাদা কিছুটা আমার অ্যাডমিশন জার্নি, কেননা আমি যেটা বলি যে এরা কিন্তু সবাই বাসায় থেকে করছে, আমি ছিলাম হলে মানে হোস্টেলে ছিলাম, একটা রুমে বদ্ধ রুম যেখানে আলো আসতো না, দিন রাত পুরোটাই সেম। আমার রুমের হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট, ও সারাদিন ম্যাথ করতো আর আমি বাসায় বায়োলজি করতাম, আর আমার কষ্ট লাগতো এই কেতাব স্যার এই ম্যাথটা আমি করছিলাম, ইস এখন করতে পারতেছি না, কোনো টাইম নেই। তো এটাই আর কি আমার হতাশা বহুত মানে অনেক বেশি বেশি হতাশ হয়েছে আমি অ্যাডমিশন টাইমে। তো এটাই আর কি আমার আমি দেখছি যারা টপের দিকে আসলে কিন্তু সবাই বাসা থেকে ভালো করা, কিন্তু আমি এনডিসি তেও দেখছি যে এনডিসি তেও যারা ভালো করছে টপ 10 ছিল এরা সবাই বাসায় ছিল প্রায়, কিন্তু আমার মতো হোস্টেলে থেকে এত সংগ্রাম করে আসলে খুব কমজনই আসছে, কারণ আমার বন্ধুরা সবাই জানে যে আমার কিন্তু অনেক অসুখ বিসুখ হইতো, এমনকি এনডিসি তে প্রথম দিকে আমার সেট হইতে প্রায় 6 মাস লাগছিল। মানে আমার প্রায় প্রতি মাসে একবার করে জ্বর আসতো, জ্বর আসলে কিছু খাইতে পারতাম না, পরীক্ষার আগে ঘুম আসতো না, তারপর ফার্স্ট ইয়ার ফাইনালে ধরা পড়ল, পরীক্ষা চলাকালে আলফা ধরা পড়লো, 3-4টা পরীক্ষা আগে রাতে প্রায় ঘুমিয়ে আসে না এমন অবস্থা, ডাক্তারের কাছে যাই ডাক্তারের রোগ ধরা পারতো না এমন অবস্থা। এরপর সয়াদি মেডিকেলে যখন দেখাই তখন ধরা পড়লো যে আলসার হয়েছে এন্ডোস্কোপি পর। এই এন্ডোস্কোপি অভিজ্ঞতা অবশ্যই কেউ জীবনে ভুলবে না, মানে মুখ দিয়ে একটা নল ঢুকে দিয়েছে ভিতর থেকে আবার টেনে বের করা, এটা যে কত খুবই কষ্টের, পেইনফুল। মানে এই কথা চিন্তা করলে আমার literally এখনো কান্না বের আসে ওই অভিজ্ঞতাটা। তো এইটাই আর কি তখন এই ডাক্তার দেখে একটা মোটিভেশন তখন থেকে আমি পাইছি সবচেয়ে বেশি, যে মানুষ একটা চিকিৎসকের কাছে কখন যায়, যখন সে সবচেয়ে বেশি অসহায় বোধ করে তখনই আসলে যায়, তখনই আসলে একটা চিকিৎসকের কাছে অনেক বড় একটা ভরসা জায়গা হয়। আর যেহেতু বাবা মার থেকে দূরে ছিলাম আমার আসলে ওই রকম উৎসাহ দেওয়ার খুবই কম ছিল, কারণ অ্যাডমিশন লাইফে অত কম সময়ের মধ্যে আব্বু আম্মুর সাথে অত বেশি কথা বলতে পারতাম না। তো তখন আমি মোটামুটি আল্লাহর কাছেই সবসময় সাহায্য চাইতাম যে এত কষ্ট করতেছি আল্লাহ তুমি একটা মানে একটা পরিশ্রমের একটা প্রতিদান দিও। সবসময় আমি আল্লাহর উপরই ভরসা রাখতাম অ্যাডমিশন মানে এনডিসি লাইফের শুরু থেকেই। আর আমি বলি যে আমি এনডিসি লাইফ যখন শুরু করি তখন আমি প্রতিদিন প্রায় দেওয়ালে 3-4টা ঘুষি পারতাম যে আমি কেন এনডিসিতে আসলাম এত কষ্ট করতে, আমি তো ইয়াতে থেকে আমার আগে কলেজে থেকেই তো ভালো করতে পারতাম, এত লাইফে প্যারা নেওয়ার দরকারটা কি। তো এটাই আর কি এনডিসিতে আমি আসলে অনেক বড় বড় লাভ দিয়ে দিয়ে আগাইছি, যেমন প্রথমে আমি 28তম তারপর 12তম, তারপর 1 লাফে প্রায় ফার্স্ট হয়ে গেছি। তো কেউ আসলে তেমন চিন্তা না, কারণ আমি প্রাইভেটও পড়িনি, আমার প্রথম থেকে এটাই ইচ্ছা ছিল যে আমি যেটা পড়বো এটা আমি নিজের উপর করে পড়বো, মানে আমি সেলফ স্টাডি পুরোটাই। আর পড়াশোনার ক্ষেত্রে আমি চেষ্টা করতাম যে আমি যেটা পড়বো ম্যাটেরিয়ালসটা যাতে আমার নিজের টাকায় কেনা হয়, মানে সত্যি কথা বলতে যে কোচিং এ যে আমি ভর্তি হয়েছি এগুলো অনেক কিছু আমার নিজের টাকায় কিনা, এসএসসি লেভেলে যে বই করছি এটা টিউশন টাকা কিনা, এমন না যে আব্বু আব্বু বাধা দিত না, আব্বু বাধা দিত অবশ্যই কিন্তু আমি নিতাম না, কারণ এটা আমার ভালো লাগতো যে আমি নিজে পড়াটা আমার নিজের টাকায় পড়বো। আর মেডিকেলে যে ভর্তি হয়েছি এটাও আসলে আমি নিজেই দিছিলাম। তো যাই হোক এটাই আর কি যে দিন শেষে এটা একটা সার্থকতা, মানে অনেক ভালো একটা লাগে যে একটা সফলতার পর যে এত কিছু পরিশ্রমের পর যখন কেউ সফল হয়, যেখানে ধরেন আমার এলাকায় কেউ এখনো এত ভালো রেজাল্ট করেনি। তো এটা কি অনেকের জীবনে একটা উৎসাহ দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যে উত্তরবঙ্গের একটা ছেলে এসেও কিন্তু এনডিসিতে টপ করতে পারে, অন্য পরীক্ষাতেও ভালো করতে পারে, মেডিকেল টার্গেট হয়েও সে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো ভালো করতে পারে, এমনকি আমার ইঞ্জিনিয়ারিং এর সব বন্ধুই মোটামুটি জানে যে আমার লেভেল কি ছিল। তো আমি আসলে বলি অ্যাডমিশন মানে মেডিকেল অ্যাডমিশন টাইমে আমি আব্বু আম্মুকে এটা বলছিলাম যে যদি দেখো যে তোমার ছেলের মেডিকেল মিস হইতেছে তাহলে কিন্তু তোমার ছেলেকে আর তুমি খুঁজে পাবা না, যদি দেখো যে ডিএমসি মিস হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আর মেডিকেলে পড়বে না, এইরকম একটা পয়েন্ট ছিল আমার। এটা কারণটা বলি, কারণ হচ্ছে কি আমার শুরু থেকে অনেক হিংসুক নিন্দুকের সম্মুখীন হইতে হয়েছে, আমি অনেক মানুষের সম্মুখীন হয়েছি। তো আমি অনেক মানুষকে চিনি যে কারা আমার প্রতি কিরকম ফিলিংস পোষণ করে, তো আমি তাদের সাথে বেশি মেশার চেষ্টা করি যারা আমার শুভাকাঙ্ক্ষী প্রকৃত শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আমি সফলতার কথা জানাই। আর যারা একটু ওই টাইপ তাদেরকে আমি সবসময় অ্যাভয়েড করি। আর এই জন্য আমি ফেসবুকে কোনো ইয়া দিতাম না, কোনো অ্যাচিভমেন্টই জানাইতাম না তেমন। তো এমনকি এই টাইমেও আমার এসএসসি একটু বোর্ড রেজাল্ট একটু খারাপ হয়, তো এটা নিয়েও দেখা গেছে যে কেউ একজন আমার আব্বু আম্মুকে বলছে সরাসরি যে ভাবি আপনার তো মুখ একটু চেহারা একটু খারাপ দেখা যাচ্ছে, আপনার ছেলে তো শুনলাম ঢাকা বোর্ডে একটু পিছিয়ে গেছে, আমার ছেলে তো ঢাকা বোর্ডে এততম হয়েছে। তো এই কথা শুনে আমার কি মেজাজ একদম পুরোই খারাপ হয়ে গেছিল যে একটা মানুষ কিরকম ভাবে একটা টক্সিক এনভায়রনমেন্ট এইভাবে তৈরি করতে পারে, মানুষের পিছনে লাগার দরকারটা কি, মানে এত এত মানে ওটা পিছনে তো লাগাটা উচিত না। তো আমি এটাই বলবো জুনিয়রদের উদ্দেশ্যে যে তুমি তোমার মোটিভেশন পাওয়ার কথা থেকে তুমি ওই দিনটা তোমার চিন্তা করো, তোমার বাবা মায়ের ফেসটার কথা চিন্তা করো, এই মানুষগুলো তোমার পিছনে কত পরিশ্রম করে, তোমার একটা সফলতা দেখতে কত গর্বিত করে, এমনকি তুমি তাদের কথা চিন্তা করো যারা তোমার হিংসুক নিন্দুক। তুমি আমি এটাই আসলে ভাবতাম এনডিসি লাইফে যে আমি যদি ব্যর্থ হই এত কিছু করে যে আমি আসলাম স্কুলে ফার্স্ট বয় ছিলাম, গোটা এলাকা আমার নাম জানে, মানে আমি যদি একবার যদি ব্যর্থ হই পা পিছনে যদি পিছলায় যায় আমার হবেটা কি। আমি যখন ট্রেনে যাইতাম সত্যি কথা লিটারালি আমার চোখ দিয়ে পানি বের আসতো, এই যে বলা হচ্ছে না যে
স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি। এই লাইনটা আমার বারবার ঘুরতো যে আমি অচিন পথে আপন ছাড়ি পাড়ি দিলাম, আমি কি সফলতা পাবো? তো তো এটাই আর কি, নিজে পরিশ্রম করার ট্রাই করতাম, তোমরাও চেষ্টা করো পরিশ্রম করতে। তো আমি আসলে অনেক আগে যেটা ছিলাম যে 9 থাকতে সবাই জানতো যে তানিম একটা জিনিয়াস, মোটামুটি ফিজিক্স ভালো পারে। তখন আসলে আমি এটা ভাবতাম যে পড়াশোনা অত বেশি করে কি হবে, মেধা তো আছে আল্লাহ দিছে, মেধা দিয়ে হয়ে যাবে। কিন্তু পরে এনডিসিতে এসে আমার চোখটা খুলে যায়, দেখলাম যে আশেপাশে এত মেধাবী, এদের পরিশ্রম করা ছাড়া জীবনও আমি টপকাইতে পারবো না। আমার যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নাই। তো আমার এইচএসসি লাইফে যে ইয়াটা পুরোটাই আসলে পরিশ্রম। আমি এটা বলছি না যে আমি পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করছি, আমি এটা বলতে পারি যে আমি আমার টাফেস্ট সিচুয়েশন আমি দেখছি লাইফে, যে ক্ষেত্রে আমার আত্মীয় স্বজনও আমার পাশে ছিল না, কেউ আর ছিল না। আমি এনডিসিতে যাইতাম ডিরেক্টলি কান্না করতে করতে এমন অবস্থা গেছে আলসা টাইমে। আমার বন্ধুরা বলতো ভাই তো আলসা হয়েছে তো অনেক সমস্যা, এটা তো জীবনে সারে না। তো আল্লাহর রহমতে ভালো ডাক্তারের চিকিৎসা আমার সেটা সেরে গেছে অনেকটাই। তো এটাই আর কি, এই কারণে আমি ডাক্তার হতে চাইছি যে আমি যাতে মানুষকে একটা ভরসা দিতে পারি একটা অসুস্থতায়, একটা আশার বাণী এই ক্ষেত্রে মানে অসুস্থতার টাইমে মানুষের অনেক ডিটেইলি যে তার জীবন ঘুরিয়ে দিতে পারে। তো এটা আসলে একটা ডাক্তার দ্বারাই পসিবল। আমার ইঞ্জিনিয়ারিং আমার অনেক ভালো প্রিপারেশন ছিল, আমার বন্ধুরা সবাই জানে এটাই। কিন্তু আমার আসলে প্যাশন ছিল এটাই যে ডাক্তার হওয়ার। আর যখন থেকে আমি নিজে অসুস্থ হই তখন আমি আসলে এটা বুঝতে পারি যে একটা অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। অসুস্থতা আসলে একটা পরীক্ষা, তুমি এই সময় আল্লাহকে যত বেশি স্মরণ করবে তুমি পরবর্তীতে অবশ্যই সেটা একটা ভালো ফলাফল পাবে। এই তো ভাইয়া। তানিম, অসংখ্য ধন্যবাদ। তানিম, তুমি এই যে গত মানে 7-8 মিনিট যা বললা, এইটা আমি বলবো যে আহ, যদি আমি ভুল না হয়ে থাকি, এই পুরো কথাবার্তাগুলাই আম, ধরো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কি সব স্টুডেন্টের আসলে লাইফের যে স্ট্রাগল, এডুকেশনের মধ্যে যে স্ট্রাগল, এটার আমার মনে হয় যে এটা অ্যাকচুয়ালি তোমার এটার সবার সামারি, সবার লাইফ স্ট্রাগলের সামারি। এই সেম ফেজ ভিন্ন ওয়েতে আকিব ফেস করছে। আমি আকিব দেখতেছি একটু উপর মাথা নাড়াচ্ছে, মানে ও রিলেট করতে পারতেছে। লামিয়া, মানে আমরা সবাই রাকিব, মানে একদম স্টিল হয়ে তোমার কথা শুনতেছিলাম। যে আমার মনে হয় যে ধরো তুমি যখন কিছু কথাবার্তা বললা, আমি আমার লাইফের সাথে রিলেট করতে পারছি। আমি 100% শিওর রাকিব, আকিব, লামিয়া সবাই রিলেট করতে পারছে, এবং যারা দেখতেছে তারা আসলে সবাই কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সময় এই ঝামেলার মধ্য দিয়ে পার করছে। যে মানে আমি একটা ভালো একটা কলেজে ভর্তি হয়েছি, আমি একটা ভালো পজিশনে আছি, আমার উপর আমার বাবা মায়ের এত এক্সপেকটেশন, আমার বাবা মায়ের চারপাশে তাদের কথা শোনানোর জন্য এত মানুষ, যে তার মধ্যে আমি যদি কোনো জায়গাতে টুপ করে পা পিছলে যাই, তখন কি হবে? এই যে টেনশন, এই যে স্ট্রেস আমাদের বাচ্চাদের মধ্যে মানে ঢুকায় দেওয়া হয় ছোটবেলা থেকে, এটা খুবই পেইনফুল। তো এইখানে আহ সব কথার শেষ কথা, যে লাইফ খুবই ছোট। আল্লাহ আমাদেরকে বা আমাদের যে 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 ধর্ম থেকে আসছে, প্রত্যেক ধর্মের, আমি ইসলাম ধর্মের কথাই যদি বলি, যে আমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য, পাশাপাশি ভালো কাজ করার জন্য। যদি তুমি ভালো কাজের মধ্যে যদি আগায় রাখতে চাও কোনো একটা প্রফেশনকে, আহ ডাক্তার তার মধ্যে সবচেয়ে উপরের দিকে থাকবে। মানুষ, এই যে ও তানিম যেটা বললো যে মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ বুঝতে পারে আসলে যে দুনিয়াতে টাকা পয়সা এগুলো কোনো কিছু না, আগে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য লাগবে কি? আল্লাহর রহমত লাগবে, বাবা মায়ের দোয়া লাগবে। আর এই অসুস্থ থেকে সুস্থ করার জন্য যে উসিলাটা, এই উসিলা হিসেবে একজন ডাক্তারকে লাগবে, যে ওয়েল এডুকেটেড, ওয়েল ট্রেইনড, হ্যাঁ, ভালোভাবে প্যাশন নিয়ে পড়ছে, এই স্ট্রেস নিয়ে পড়াশোনা করছে। দুনিয়াতে যত ধরনের পড়াশোনা আছে তার মধ্যে ডাক্তারি প্রফেশনের পড়াশোনা সবচেয়ে কম্প্যাক্ট। ইঞ্জিনিয়ারদের পড়াশোনার মধ্যে দুই একটু ভুল হইলে, দুই একটা মেশিনারিতে প্রবলেম হইতে পারে না, বড় ভুল হলে অনেক লাইফও নষ্ট হতে পারে, কিন্তু ডাক্তারদের ওই বিন্দুমাত্র ভুল করার কিন্তু কোনো সুযোগ নাই। এবং এত স্ট্রেসের মধ্যে থেকে 5 বছরে এত বিশাল কারিকুলাম কভার করা, তারপরে হায়ার স্টাডিজের জন্য পড়াশোনা করা, তারপরে রোগীদের দেখতে আসা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এত মানুষ চারপাশে, একজন ডাক্তার এর জন্য রেশিও হিসেবে কত রোগী, কত মানুষকে ডাক্তারকে ডিল করতে হয়। তার মধ্যে এই আমাদের সরকারি হাসপাতালগুলোতে এত কম টাকা, এত কম খরচে রোগীরা চিকিৎসা পেয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা মানে অন্য কোনো দেশে কল্পনাই করা যায় না। সেইখানে প্যাশনেট যে যারা ডাক্তারের প্রতি, এই প্রফেশনের প্রতি, তাদেরকে অ্যাকচুয়ালি আমাদের দরকার। এবং এই যে তানিমের যে প্যাশন, লামিয়া এত আগে থেকে পড়াশোনা শুরু করছে, আকিব সেই প্রি মেডিকেল থেকে পড়তেছে, রাকিব মেডিকেলে এত আগে থেকে পড়তেছে, তো এই যে এইচএসসি মডেলিস্ট থেকে পড়তেছে, সবার টার্গেট একটাই যে আমার ডাক্তার হইতে হবে। এবং এরা কিন্তু এই স্বপ্ন পূরণ করে ফেলছে, হাফ ওয়ে চলে গেছে। তো যেহেতু এরা এই ব্যাপারে প্যাশনেট,
আমরা অবশ্যই আশা করতে পারি, আমরা অবশ্যই স্রষ্টার কাছে, পরম করুণাময়ের কাছে দোয়া করতে পারি যে আগামী 5 বছর পরে ঠিকঠাক ভাবে পড়াশোনা শেষ করে এরা একসময় ইন্টার্ন লাইফে ঢুকবে। তারপরে এরা যে যার জায়গায়, যে যার প্রফেশনে, যে যার ডিপার্টমেন্টে, স্কেজুয়েলে সবচেয়ে ভালো, সবচাইতে অনেস্ট ডাক্তার এবং সবচেয়ে ভালো মানুষ হিসেবে আমাদের রোগীদেরকে সেবা করবে। এটা আমরা দোয়া করতে পারি আমাদের জায়গা থেকে। আর তোমরা যারা আমাদেরকে দেখতেছো, তোমরা যারা এই 4 মহারথীকে দেখতেছো, তোমাদের সিনিয়র ভাই আপুকে, তোমরা সবসময় আমরা আমাদের নবীজিও বলে গেছেন যে তোমার যখন তোমার কষ্ট লাগবে তুমি তোমার নিচে থাকা মানুষদের দিকে তাকাবা যারা তোমার চেয়ে খারাপ আছে, যখন তোমার উপরের দিকে তাকাবা যাদেরকে যাদের দেখে তোমার মনে হবে আরে আমার চেয়ে অনেক ভালো আছে, তাদের দেখে তুমি অনুপ্রেরণা নিবা, কষ্ট পাবা না, এটা ভাববা না যে আল্লাহ আমাকে কেন তাদের জায়গায় রাখলো না। আমরা তাদের দেখে অনুপ্রেরণা নিতে পারি এবং আমরা সেটাই করবো, উপরের দিকে তাকিয়ে অনুপ্রেরণা নিতে হয়। তো এদের থেকে তুমি তোমার লাইফের ইন্সপিরেশনটা নাও, তুমি তোমার লাইফের শিক্ষাটা নাও যে কনসিস্টেন্সি সবচেয়ে বড় ব্যাপার। এইচএসসি লাইফ বলো, এসএসসি লাইফ বলো, ফাঁকি দিয়ে কখনোই কোনো জায়গাতে পার পাওয়া যায় না। আজ হোক কাল হোক তোমার পড়ার যে ফাঁকি, এটা কোনো না কোনো জায়গায় ধরা খাবেই। এবং তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা, যেহেতু আমাদের দেশের পড়াশোনাটা এমন যে এইচএসসি পরীক্ষা পরে খুব বেশি সময় পাওয়া যায় না অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য, এইচএসসি পড়াশোনাটা এত ভালো করে পড়ো যেন তুমি একটু তোমার নিজের পড়ার স্টাইলটাকে মডিফাই করলেই তুমি যেন বুয়েটের জন্য দাঁড়াইতে পারো, তুমি যেন মেডিকেলের জন্য দাঁড়াইতে পারো, তুমি যেন ঢাকা ইউনিভার্সিটির জন্য ট্রাই করতে পারো। এবং অবশ্যই তুমি তখন যেই মেনটেন্যান্সের আন্ডারে থাকবা বা যেই ভাইয়াপুদের আন্ডারে থাকবা, তাদের কথাবার্তা ঠিকঠাক মতো মেনে চলবা। যে প্রতিষ্ঠানে তুমি ইন করো না কেন সেই প্রতিষ্ঠানের নিয়ম, রুলস, রেগুলেশন মেনে চলবা। সব প্রতিষ্ঠানে চায় আমার এখানে সব বাচ্চারা চান্স পেয়ে যাক, তো সব প্রতিষ্ঠানে চাইবে যে তার বাচ্চাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। যেখানে মেডিকেও আছে, মেডিকেও তার বাচ্চাদেরকে সবচেয়ে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে। এবং তুমি যখন পরামর্শ নিবা যে আমার আসলে কোন প্রতিষ্ঠানে যাওয়া উচিত, তুমি অবশ্যই কোনো প্রতিষ্ঠানের কথাবার্তা শুনবা না। তুমি তোমার কলেজের যে সিনিয়র, তুমি যে এইচএসসি তে যে কলেজে পড়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, সেই কলেজের যারা সিনিয়র, তোমার চেয়ে 1 বছর বা 2 বছরের বড় ভাইয়া বাবু, তাদের কাছে শোনো তারা কোন প্রতিষ্ঠানে গিয়েছিল, তারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে, তারা কিভাবে তাদের প্রবলেম প্রেশার ডিল করছে এবং তারা কিভাবে এটাকে উতরাইছে, তাদেরটা শোনো। যারা সফল তাদেরটাও শোনো, যারা ব্যর্থ তাদেরটাও শোনো, দুইটাই শোনো। কিন্তু সেখান থেকে তুমি তোমার ঠিকভাবে ডিসিশন নিয়ে তুমি তোমার লক্ষ্য ঠিক করো, তুমি তোমার প্রতিষ্ঠান ঠিক করো, তুমি কোথায় পড়াশোনা করবে সেটা ঠিক করো এবং সেই অনুযায়ী তোমার পড়াটা এখন থেকেই হোক। যে আজকে থেকে আমি মেডিকেলের সব পড়া পড়বো, এইচএসসি পরীক্ষা পড়া বাদ, তা কিন্তু না। এখন তোমার এইচএসসি সামনে, এইচএসসির জন্যই ভালো করে পড়ো। এটার জন্য ভালো করে পড়া মানেই তুমি অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টের জন্য তোমার পড়াকে আগায় নিয়ে যাচ্ছ। কেমন? সবার জন্য শুভকামনা। অবশ্যই আমরা এই ভাইয়াপুদের লাইফ হিস্ট্রি আরো কাছ থেকে শুনবো, আরো কাছ থেকে জানবো। না, আমাদের সামনে প্রোগ্রাম আছে সফল যারা কেমন তারা, এখানে ভাইয়াপুরা আবার আসবে ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হিসেবে, এবং তারা তাদের লাইফের আরো গল্প তোমাদেরকে আরো ডিটেইল যে শোনাবে এবং সেগুলো অবশ্যই শুনতে ভুলবে না। মেডিকেল পেজে প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় সফল যারা কেমন তারা লাইভ প্রোগ্রামটি হয়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো একটা সেশন হয়। আজকেও কিছুক্ষণ পরে শুরু হবে এই লাইভ শেষে। সবাইকে সেই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ থাকলো এবং তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে প্রোগ্রাম এখানেই শেষ করছি। তানিমকে অসংখ্য ধন্যবাদ, রাকিব অসংখ্য ধন্যবাদ, আকিব অনেকক্ষণ হাসি মুখ নিয়ে বসে আছে, আকিব অসম্ভব ধৈর্যশীল, লামিয়া অসংখ্য ধন্যবাদ। তুমি এই 4 জন মেডিকোকে ট্রাস্ট করে মেডিকোর সাথে ছিল, এটার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা জানি যে পদ্ম ফুল যেখানে রাখা হোক সে সেখানেই ফুটবে, সে সোনার টবের পাত্রেও ফুটবে, সে গোবরে রাখলেও ফুটবে। তো এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরা যে কোনো জায়গাতেই নিজেদের মেধাকে বিকশিত করতে পারতো। আমরা কৃতজ্ঞ যে এরা নিজেদের পথ চলার সময় মেডিকোকে বাছাই করে নিয়েছে তাদের এই প্রিপারেশনের অংশ হিসেবে, সঙ্গী হিসেবে। আমরা এই জন্য গর্বিত, মেডিকো গর্বিত। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।